ভারত, যে নিজেই নিজেকে বলে যে আমি অখণ্ড ভারত গড়ব, কিন্তু আসলে সে অখণ্ড ভারতের বদলে পাখণ্ড ভারত হয়ে উঠেছে। বড়াই করে বলে যে আমার অনেক শক্তি, আমার কাছে অনেক টাকা আছে, কিন্তু তার দেশের আর তার জনগণের কথা যদি বলা হয় তবে তাদের এমন করুণ দশা যে দয়া লাগে। যখন তার দেশের এবং তার জনগণের বাস্তব অবস্থা দেখি তখন কেবল করুণা হয়, দয়া লাগে। করুণা হয় সেই মোদির উপর। জানি না এত টাকা নিয়ে কোথায় যাবে, কবরে তো নিয়ে যেতে পারবে না। যুদ্ধের মধ্যে যে পরিস্থিতি দেখেছেন তা থেকে বোঝা যায় সেখানকার সাধারণ জনগণ চিৎকার করে বলছে মোদি আমাদের মেরে ফেলেছে, মেরে ফেলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, মিত্ররা, স্বজনেরা কেমন আছেন? ঠিক আছেন তো? আমিও একদম ঠিক আছি। আর হ্যাঁ, গোয়ালঘরের লোকজন কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরজেড রাসেল, আর আপনারা দেখছেন আরজেড রাসেল চ্যানেল। সেই ভারত যে বড়াই করে নিজেকে বলে আমি অখণ্ড ভারত গড়ব, কিন্তু আজকাল সে পাখণ্ড ভারত হয়ে যাচ্ছে। তার শক্তির কথা বললে সে বড়াই করে বলে জি আমরা অনেক শক্তিশালী, একমাত্র শক্তিশালী জি, আমরা অনেক ধনী জি, আমার কাছে অনেক টাকা আছে জি। কিন্তু তার দেশের ও তার জনগণের অবস্থার দিকে তাকান, এতটাই শোচনীয় অবস্থা যে দয়া লাগে, এতই শোচনীয় যে কেবল করুণা হয়। করুণা হয় সেই মোদির উপর যার না আছে নিজের কোনো সন্তান, না আছে কোনো উত্তরসূরি, না আছে সামনে, না আছে পিছনে। জানি না এত টাকা কোথায় নিয়ে যাবে, কবরে তো নিয়ে যেতে পারবে না। তবে হ্যাঁ, যখন তার লাশ পোড়ানো হবে তখন তার উপরে একটু ভালো দামি ঘি কাঠ পাতি ছড়িয়ে দিও, ওইটুকুই। কিন্তু তার জনগণকে যে নিরাপত্তা দেওয়া উচিত সে তা দেয় না, দিতে পারে না। যুদ্ধের মধ্যে যে পরিস্থিতি দেখেছেন তা থেকে বোঝা যায় সেখানকার সাধারণ জনগণ চিৎকার করে বলছে মোদি আমাদের মেরে ফেলেছে, মেরে ফেলেছে। এখন যদি তার প্রভাব প্রতিপত্তির কথা বলা হয় তবে সে বড়াই করে বলবে আমার কাছে তো ৭৯ বিলিয়ন ডলারের ফরেন রিজার্ভ আছে, আমার অর্থনীতি অনেক বড়, আমার কাছে প্রচুর সম্পদ আছে। অথচ জনগণের অবস্থা এতই শোচনীয় যে বলতে গেলে তওবা 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 নাউজুবিল্লাহ, এমন অবস্থা পুরো দুনিয়া দেখে হতবাক যে এ কেমন দেশ। কারণ এই যে হিন্দু বনিয়া, তার টাকার প্রতি খুব টান থাকে, ভালোবাসা থাকে, সে টাকা ছাড়তে চায় না। মন্দিরে দেখবেন হু হু করে টাকা দান করছে, দান দিচ্ছে, ধরাধর দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, কিন্তু গরিবকে দেবে না, কাউকে খাওয়াবে না। এখন বিষয় হলো ওখানকার যে জনগণ প্রায় ১৩০ কোটির মতো জনসংখ্যা, তাদের আসল অবস্থা কি যদি সত্যি সত্যি আপনাকে বলা হয় তাহলে আপনি বিব্রত হয়ে যাবেন, চিন্তিত হয়ে পড়বেন। শুনেই আপনি হতবাক হবেন, চমকে যাবেন। আর আমি সেটাই করতে যাচ্ছি, আপনাকে চমকে দিতে চাই, চিন্তিত করে তুলতে চাই, আপনাদের চোখ খুলে দিতে চাই। বিশেষ করে সেই মোদি সরকার ও তাদের গদি মিডিয়া, যারা আমাদের তানা মারে, আমাদের ব্যঙ্গ করে বলে তোমরা তো ভিক্ষার থালা হাতে ঘুরে বেড়াও। হ্যাঁ, আমরা ভিক্ষার পাত্র নিয়ে ঘুরি, ঋণ নেই, আর তোমরাও তো ঋণ নাও। আমরা এর আগেও দেখিয়েছিলাম ২০২২ সাল পর্যন্ত কত ঋণ নিয়েছিলে, সব হিসেব খুলে রেখেছিলাম। আর এখন যে নতুন তথ্য এসেছে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত, তাতে দেখা যাচ্ছে তোমাদের উপর ৭১৮ বিলিয়ন ডলারের ঋণ আছে। এখন তো তোমারই লজ্জায় ডুবে মরা উচিত, ডুবে মরো। এই ঋণও তো সেই রকমই, যেমন আমাদের ক্ষেত্রে তোমরা বলো ভিক্ষার থালা নিয়ে ঘুরি। তাহলে এখন বলো তোমারটা বড় না আমারটা বড়? না মানে তাহলে বলো
তোমার ভিক্ষার থালা কত বড়। এখন জনগণের কথায় আসি। সেই দেশের, সেই রাষ্ট্রের কথা বলি যেগুলো প্রকৃত অর্থে কল্যাণমূলক রাষ্ট্র হয়ে থাকে। তারা নিজেদের জনগণের উপর খরচ করে, কিন্তু এই সরকার জনগণের কাছ থেকে কেড়ে নিয়ে নিজের বিলাসিতায় খরচ করে। এর বাস্তবতা কি? যদি সেই দেশের জনসংখ্যার দিকে তাকানো হয়, প্রায় 130 কোটির মতো। তার মধ্যে 80 কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে। দারিদ্র্য, গরিবি এমন এক জায়গায় পৌঁছে গেছে যা ভাবলেও গায়ে কাঁটা দেয়। মোদি, তোমার উপর অভিশাপ। তোমার সেই প্রভাব প্রতিপত্তির উপর অভিশাপ। তোমার দেশের জনগণ আজ গলা পর্যন্ত দারিদ্র্যে ডুবে আছে। তাদের নিজেদের সরকারি তথ্য অনুযায়ী ওই 80 কোটি গরিব মানুষদের মধ্যে প্রত্যেককে মাসে মাত্র 5 কেজি করে রেশন দেওয়া হয়। 5 কেজি আটা বা চাল। ধরো যদি 4টা বাচ্চা আছে, তাহলে ওই 5 কিলো রেশন তো 1 সপ্তাহের জন্যও যথেষ্ট নয়। তাহলে বাকি দিনগুলো তারা কিভাবে বাঁচবে? বাকি দিনগুলো কিভাবে দিন পার করবে? আর ওই 80 কোটির মধ্যে 40 কোটি এমন মানুষ আছে যাদের মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই, এমনকি টয়লেট পর্যন্ত নেই। না আছে ঘর, না আছে টয়লেট। যেখানে থাকে সেখানেই মলমূত্র ত্যাগ করে। চারিদিকে দুর্গন্ধ ছড়ায়, দুর্গন্ধময়। আর এই দেশ যারা বলে শাইনিং ইন্ডিয়া, সেই শাইনিং এর কি হলো? এই দেশ যারা বলে ডিজিটাল ইন্ডিয়া, এটা কেমন ধরনের শাইনিং, কেমন ধরনের ডিজিটাল? লজ্জাজনক, কলঙ্কজনক। তুমি গরিবদের আরো গরিব বানিয়ে তাদের কাছ থেকে ট্যাক্সের নামে দান নিয়ে, ভিক্ষা নিয়ে, সেই দান নিয়ে নিজের বিলাসিতায় খরচ করো। তাদের জন্য কি করেছো? যারা ওই ঝুপড়িতে থাকে তাদের সংখ্যা 40 কোটি। তওবা তওবা, হে আল্লাহ, এমন নোংরা দেশ থেকে রক্ষা করো এবং এমন লোক দেখানো প্রভাব প্রতিপত্তি থেকে রক্ষা করো। অন্যভাবে বললে, এটা তুমি কেমন দেশ বানিয়েছো ইয়ার? তুমি তো আগে চাওয়ালা ছিলে, অথচ এখন তো 2, 3, 4, 5 বা 6 লাখ টাকার স্যুট পরে ঘোরো। অথচ সংসদে মানুষ তোমাকে চাওয়ালা চাওয়ালা ওই চাওয়ালা বলে ডাকে। আর অনেক জায়গায় তো মানুষ বলে, মোদি 2 কাপ চা আনো তো। তখন সে এমন চোখে তাকায়, রেগে যায়, তার মুখ বিকৃত হয়ে যায়। সে নিজেই ভাবে, আমি কোথায় এসে পড়লাম? ও ভাই, আমি তো ভারতের জনগণের সামনে একটা বড় প্রশ্ন রাখতে চাই। আপনারা বলেন ভারত খুব শিক্ষিত দেশ। কোথায় ভাই? কিসের শিক্ষিত? 130 কোটি মানুষের মধ্যে একজনও শিক্ষিত মানুষ পাওনি যে সত্যি একজন উপযুক্ত প্রধানমন্ত্রী হতে পারে? একজনও না, যার চেহারা দেখে মনে হয় হ্যাঁ, এ প্রধানমন্ত্রী হবার যোগ্য। এর তো চেহারা দেখলে মনে হয় কোনো ধান্দাবাজ, ছেঁচড়া জাতীয় কিছু, চাওয়ালাও নয়। আমার মনে হয় সত্যিকারের একজন চাওয়ালাই বরং এর চেয়ে ভালো। এখন আরেকটা বিষয় দেখি, সেই 40 কোটি লোক যাদের না আছে ঘর, না আছে ল্যাট্রিন। মুম্বাইয়ের মতো শহর, যেটা নিয়ে বড় গর্ব করে বলা যে আমাদের বোম্বে, আমাদের বোম্বে, সেখানেও দেখবেন 3 তলা ঝুপড়ি, নিচে ওপরে সব জায়গায় শুধু প্লাস্টিকের চাল। আর তার ভেতরে এক একটির ঘরে 10-10টা বাচ্চা ঘুমিয়ে আছে। আর আমার ধারণা তাদের স্বপ্নও এক রকমেরই হয়। আর সে স্বপ্নে তারা হয়তো মোদিকে গালি দেয়, তুই আমাদের জীবনটাকে বরবাদ করে দিলি, নিজে তো যা করিস কর, আমাদেরও শেষ করে দিলি। এখন যদি আরেকটু ভেতরে যাই, তাহলে আরো বিস্ময়কর, বিব্রতকর ও কষ্টকর সত্য পাওয়া যাবে। সেখানকার কৃষক আর চাষিরা কেমন আছে? তাদের অবস্থা কি? মোদি যখন সকালে ঘুম থেকে ওঠে, তার সামনে নাস্তা সাজিয়ে দেওয়া হয়, কিন্তু তার মনে একবারও প্রশ্ন আসে না এই নাস্তা কে তৈরি করেছে, কার শ্রমে, কার ঘামে এই খাবার এসেছে। তুই কোথা থেকে জন্ম নিয়ে এলি? তুই তো খাচ্ছিস, তাই না? খাওয়ার সময় একবারও মনে হয় না
এই শাকসবজি, এই খাবার আমি কার জন্য খাচ্ছি, তার কারণে আমার সামনে এসেছে। এই কৃষক, এই চাষি, তাদের জন্যই। তাদের অবস্থা একবার দেখেছিস? শুধু গত 10 বছরের হিসেবেই তাদের নিজেদের রিপোর্ট অনুযায়ী বিধানসভায় দেওয়া তথ্যে বলা হয়েছে 11,12,000 কৃষক আত্মহত্যা করেছে। আমরা একে বলি আত্মহনন, আত্মহত্যা। এরা তো এমন জায়গায় এসে গেছে, লজ্জায় মরে যাও, ডুবে মরো। এর চেয়ে ভালো হতো যদি নিজেই আত্মহত্যা করতে। এই সেই কৃষক যে ঠান্ডা গরম সহ্য করে জমিতে হাল চালায়, তোর জন্য সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের ডিনার সব জোগাড় করে। তার অবস্থা একবার দেখ। আর তুই বলিস আমরা গরিব দেশ, ওরা গরিব দেশ। তুই কখনো শুনেছিস আমাদের কোনো কৃষক এমন কোনো কাণ্ড করেছে? না, শুনিসনি, কারণ ওরা শুধু দেয়, নিজে কষ্ট সহ্য করে অন্যের পেট ভরায়। না, এমন না। আমাদের দেশের সবচেয়ে গরিব মানুষটাও প্রতিদিন অন্তত পেট ভরে খেয়ে ঘুমায়। এই কৃষকেরাই তার দায়িত্ব নেয়। তুই তাদের দায়িত্ব নিতে পারিস না? যদি এটাকে আরো ভেঙে দেখা যায়, তাহলে গত 10 বছরে কৃষকদের যে আত্মহত্যার ঘটনা ঘটেছে তা অনুসারে প্রতি বছরে 11,120 জন কৃষক আত্মহত্যা করেছে। প্রতি মাসে 926.63 জন কৃষক আত্মহত্যা করেছে। প্রতিদিন প্রতি রাতে প্রায় 31 জন কৃষক আত্মহত্যা করেছে। অর্থাৎ যারা আমাদের জন্য খাদ্য উৎপাদন করে তারাই জীবনের আশা ছেড়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আর ধিক্কার ও অভিশাপ পড়া উচিত এই জাতির উপরে, এই দেশের উপরে, যেখানে প্রতি 1 থেকে 1.5 ঘন্টায় একজন কৃষক আত্মহত্যা করছে। তোমার জন্য, তোমার তৈরি করা এই ভুল নীতির জন্য, তোমার তথাকথিত ধনী সমাজের লোকদের জন্য, যাদের পায়ের নিচে টাকা পড়ে থাকে। সেই সমাজের কারণে এই চাষিরা এমন দুর্দশায় পড়ে আত্মহত্যা করছে। তোমার দেশে এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? এই সবই ছিল বাস্তবতা। আমি কেবল তোমার সামনে তুলে ধরলাম। যদি কারো আপত্তি থাকে, চ্যালেঞ্জ করতে চাও, আমি প্রস্তুত আছি। এই কথাগুলোর সঙ্গে আজ বিদায় নিচ্ছি আমি আরজেড রাসেল, আরজেড রাসেল চ্যানেলের এই সাপ্তাহিক আয়োজন থেকে।